আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আলোচনা করতেছি নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ তথা প্যাসিভ সল্ট অ্যাবজর্পশন নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় নিষ্ক্রিয় লবণ পরিশোষণ বা প্যাসিভ সল্ট অ্যাবজর্পশন। এটি আমাদের এইচএসসি বটানি বইয়ের নবম অধ্যায়ে প্ল্যান্ট ফিজিওলজির যে খনিজ লবণ পরিশোষণ মতবাদ রয়েছে তার একটি নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ। এই নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদটিকে আমরা চারটি মতবাদের উপরে দাঁড় করাই। এক নম্বর মতবাদকে আমরা বলি ব্যাপন মতবাদ, দুই নম্বর আয়ন বিনিময় মতবাদ, তিন নম্বর donnan সাম্যাবস্থা মতবাদ, চার নম্বরটাকে বলি আমরা ব্যাপক প্রবাহ মতবাদ। এই চারটি ক্ষেত্রেই অর্থাৎ নিষ্ক্রিয় লবণ পরিশোষণের ক্ষেত্রে লবণ তার উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে আসে কোনো প্রকার শক্তি ছাড়াই। আমরা শক্তি নেই মানে কি, সেটা অবশ্যই ব্যাপন। তাহলে আমরা এখানে আলোচনা করব লবণের ব্যাপন। যেহেতু বলতেছি নিষ্ক্রিয় লবণ পরিশোষণ অর্থাৎ লবণ পরিশোষিত হবে বা লবণ ট্রান্সপোর্ট হবে কোনো প্রকার শক্তি ছাড়াই। তো বন্ধুরা, এখানে লবণ পরিশোষণ মতবাদটা আমাদের প্লাজমা মেমব্রেনের উপরে প্রতিষ্ঠিত। প্লাজমা মেমব্রেনের এক অঞ্চলকে আমরা বলি বহিস্থ দ্রবণ। প্লাজমা মেমব্রেনের বাহিরে যে দ্রবণ থাকে সেটাকে আমরা বলি বহিস্থ দ্রবণ, আর প্লাজমা মেমব্রেনের ভেতরে যেটি থাকে সেটাকে আমরা বলি কোষস্থ দ্রবণ। কোষস্থ দ্রবণে সাইটোপ্লাজম, ওকে। বহিস্থ দ্রবণ মানে আউটার সারফেস, যেটাকে আমরা ক্যাপিলারি বা কৈশিক পানি বলতেছি মূলের ক্ষেত্রে। এইখানে আমাদের লবণগুলো আয়নিত অবস্থায় থাকে। আমরা জানি পানিতে লবণগুলো আয়নিত অবস্থায় থাকে। আমরা কিছু আয়নকে বলি ক্যাটায়ন, আবার কিছু আয়নকে বলি আমরা অ্যানায়ন। অর্থাৎ এক্ষেত্রে আমরা সোডিয়ামকে বলতেছি ক্যাটায়ন, পটাশিয়ামকেও বলতেছি ক্যাটায়ন, ক্লোরাইডকে বলতেছি আমরা অ্যানায়ন, ব্রোমাইডকেও বলতেছি আমরা অ্যানায়ন। ওকে, প্রথমে আসো লবণ ব্যাপন মতবাদ। বাহিরে লবণ আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ব্রোমাইড আয়নিত অবস্থায় আছে এবং এই অঞ্চলে লবণের ঘনত্ব বেশি, কোষের ভেতরে লবণের ঘনত্ব কম। তার মানে এখানে ব্যাপন চাপ বেশি। এই ব্যাপন চাপের কারণে লবণগুলো পর্দা ক্রস করে ভেতরে প্রবেশ করতে চাইবে কিন্তু পারবে না। কেন পারবে না? প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি, আর ফসফোলিপিড আয়নের জন্য অপরিবাহী। আয়ন কখনো প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড ক্রস করতে পারে না। তাহলে ব্যাখ্যাটা কি এখানে? এখানে ব্যাখ্যাটা হচ্ছে আমাদের এই ফসফোলিপিডে একটা চ্যানেল প্রোটিন থাকবে। এটাকে আমরা মেমব্রেনাল প্রোটিন বলি, অন্তর্নিহিত প্রোটিন বলি, ওকে, ইন্টিগ্রাল প্রোটিন বলি, চ্যানেল প্রোটিন বলি। এই চ্যানেল দিয়ে আয়নগুলো তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বর দিকে চলে আসতেছে। বিভিন্ন চ্যানেল থাকবে, সোডিয়ামের চ্যানেল, পটাশিয়ামের চ্যানেল। আমরা এতগুলো চ্যানেল এখানে দেখাতে পারতেছি না। ধরে নাও এগুলোই আলাদা আলাদা চ্যানেল। এই আলাদা আলাদা চ্যানেলগুলো দিয়ে আলাদা আলাদা আয়ন শোষণ হবে। অর্থাৎ আয়নগুলো, অর্থাৎ লবণ আয়ন অবস্থায় আছে, আয়নগুলো তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব কোষের মধ্যে ঢুকতেছে। এটাকে আমরা বলতেছি ব্যাপন মতবাদ বা আয়ন ব্যাপন মতবাদ থ্রু প্লাজমা মেমব্রেন। দুই নম্বরটাকে আমরা বলতেছি আয়ন বিনিময় মতবাদ। এটি একটু ইন্টারেস্টিং। এটাও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, তবে একটু নাটক হবে এখানে। নাটকটা কি? সাইটোপ্লাজমের ভেতরে পানি আছে, আর তোমরা জানো পানিকে ভেঙে ফেলবো আমরা এখানে এনজাইমের সাহায্যে। পানি ভেঙে ফেললে আমরা পাবো হাইড্রোজেন আয়ন, পাবো হাইড্রক্সিল আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রক্সিল আয়ন, হাইড্রোজেন হাইড্রক্সিল আয়ন, হাইড্রোজেন আয়ন। এখন দেখো, এভাবে যদি আমরা পানি ভাঙতেই থাকি কোষের ভেতরে, তাহলে প্রচুর হাইড্রোজেন আয়ন পাবো, বাহিরে হাইড্রোজেন আয়ন কম। তাহলে কি করবে? হাইড্রোজেন আয়ন তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, কিন্তু যেহেতু আয়ন ফসফোলিপিড দিয়ে যেতে পারবে না, তাহলে কি লাগবে? মেমব্রেনে একটি প্রোটিন লাগবে। ধরো এটি একটা প্রোটিন, এই প্রোটিনটা হাইড্রোজেনের বাহক হিসেবে কাজ করে। বাহক না, চ্যানেল। ওকে, বাহক হলো আবার সক্রিয় লবণ পরিশোষণ, আমরা নিষ্ক্রিয় নিয়ে কথা বলতেছি। ধরো এটা একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে গেল H+ বেরিয়ে যাচ্ছে, দেখো আবার একটা H+ বেরিয়ে গেল, হ্যাঁ, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। ফলে দেখো বাহিরের দিকে আমাদের H+ সংখ্যা বেড়ে গেল, ভেতরের দিকে কিন্তু ঋণাত্মকতার মান বেড়ে গেছে, H+ মান কমে গেছে। এবার এই আয়নগুলোকে
স্বাভাবিক করতে হবে। তো এখানে তড়িৎ ধনাত্মকতা হ্রাস পেয়েছে, কারণ কিছু ধনাত্মক আয়নকে আমরা বাইরে বের করে দিয়েছি, যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। বাহিরে ভিতরে ধনাত্মকতা কম, বাহিরে ধনাত্মকতা বেশি, কারণ বাহিরে আয়ন চলে গেছে বা ভেতরে ঋণাত্মকতা বেড়ে গেছে। ফলে আয়ন তখন স্বাভাবিক করতে হবে, ভেতরে ধনাত্মকতা বাড়াতে হবে। এবারে কি করবে, বাহির থেকে কোনো ক্যাটায়ন, যেহেতু হাইড্রোজেন ক্যাটায়ন, সো কোনো ক্যাটায়ন, এটা সোডিয়াম পটাশিয়াম হতে পারে, তারা কি করবে, কোনো একটা চ্যানেল দিয়ে, আয়ন মানেই কি চ্যানেল প্রোটিন, ওকে, এটা একটা চ্যানেল প্রোটিন ধরো, এই চ্যানেল দিয়ে একটা পটাশিয়াম বা কিছু পটাশিয়াম ভেতরে ঢুকলো। তাহলে আমরা কি করতেছি, আয়ন বিনিময় মতবাদের তত্ত্ব কি, সাইটোপ্লাজমে পানি থাকবে, পানিগুলোকে ভেঙে ফেলা হবে, ভেঙে ফেললে আমরা প্রোটন পাবো এবং হাইড্রোক্সিল পাবো। আমরা প্রোটনগুলোকে বাহিরে বের করে দিব, প্রোটনের ঘনত্ব বেশি এখানে, প্রোটনগুলো যেই বেরিয়ে যাবে ফলে আমাদের বাহিরে ধনাত্মকতা বেড়ে যাবে, আর ভেতরে তখন ধনাত্মকতা হ্রাস পাবে, তখন কোনো একটা ধনাত্মক আয়ন ভেতরে প্রবেশ করবে। এভাবে আমরা অ্যানায়ন বিনিময় মতবাদ বলবো। ওকে, ক্যাটায়ন, সরি, এটা আমরা ক্যাটায়ন বিনিময় মতবাদ বলতেছি। অ্যানায়ন বিনিময়টা একইভাবে ঘটবে। ধরে নাও যে এটি একটি চ্যানেল, মেমব্রেনাল চ্যানেল, প্লাজমা মেমব্রেনে অসংখ্য চ্যানেল থাকে, এটি দিয়ে আমাদের OH বাহিরে বের হয়ে গেল, কারণ OH তো তৈরি হচ্ছে, হাইড্রোক্সিলও তৈরি হচ্ছে। ফলে হাইড্রোক্সিলগুলো যখন বাহিরে বেরিয়ে যাবে তখন বাহিরের দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, ভেতরে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। তাহলে আধান সাম্যাবস্থায় আনার জন্য কি করবে, বাহির থেকে কোনো নেগেটিভ আয়ন, এটা হতে পারে ক্লোরাইড কিংবা ব্রোমাইড, ওকে, এটা একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে আমরা ক্লোরাইডটাকে ভেতরে ঢুকালাম বাহির থেকে। তাহলে পানি ভাঙনের ফলে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন তৈরি হবে, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নগুলো বাইরে বেরিয়ে যাবে অধিক ঘন থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে, আর ভেতরের দিকে তখন আধান বৈষম্য সৃষ্টি হবে, যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। এই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের কারণে বাইরে থেকে ক্যাটায়ন কিংবা অ্যানায়ন সাইটোপ্লাজমে প্রবেশ করবে, এটাকে আমরা বলি আয়ন বিনিময় মতবাদ। তাহলে প্রোটন দিয়ে আমরা প্রোটন বাইরে দিব, ক্যাটায়ন ভেতরে নেব, আমরা হাইড্রোক্সিল বাহিরে দিব, অ্যানায়ন ভেতরে নেব, এটাকে আমরা বলতেছি আয়ন বিনিময় মতবাদ থ্রু প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভেতর দিয়ে। নাও ডোনান সাম্যাবস্থা মতবাদ বলতে আমরা কি বুঝি, এটা আরো ইন্টারেস্টিং ব্যাপার। ভেতরে কিছু কিছু, আমি ডিটেলস বলছি না, খুব সংক্ষেপে বলতেছি, ভেতরে কিছু কিছু অ্যানায়ন থাকে যেগুলো অব্যাপনযোগ্য অ্যানায়ন। আমাদের বইয়ে বলা হয়েছে এটা একটা অ্যানায়ন মাইনাস, এটি একটি অ্যানায়ন মাইনাস, কিংবা এটি আর একটি অ্যানায়ন মাইনাস। এই অ্যানায়নগুলো অব্যাপনযোগ্য হয়। অ্যানায়ন অব্যাপনযোগ্য বুঝলাম না, আসলে অব্যাপনযোগ্য মানে কি, প্লাজমা মেমব্রেনকে আমরা বলি বৈষম্যভেদ্য পর্দা, ওকে, নট বৈষম্য, দিস ইজ সিলেক্টিভ পারমিয়াবিলিটি মেমব্রেন। এটা হচ্ছে নির্বাচনমূলক বৈষম্যভেদ্য পর্দা, শুধু বৈষম্য না, নির্বাচনমূলক বৈষম্যভেদ্য। তাহলে এই অ্যানায়নগুলো, ধরে নাও এটা এক্স অ্যানায়ন, এটা ওয়াই অ্যানায়ন, এটা কিউ অ্যানায়ন, ওকে, ক্লোরাইড, ব্রোমাইড, সালফেট, বিভিন্ন অ্যানায়ন আছে। অ্যানায়নগুলো যেতে পারবে না, আমরা বলেই দিছি আয়ন কখনো ফসফোলিপিড দিয়ে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত এখানে আমি গেট না বসাইছি। গেট মানে কি, চ্যানেল। এগুলো ইচ্ছা মতো বসানো যায়, ইচ্ছা মতো তুলে নেওয়া যায়, কারণ এখানে ফসফোলিপিডগুলো ফ্লুইড। আমি প্লাজমা মেমব্রেনের মডেল ব্যাখ্যা করছি না, তবু একটু টেনে আনতে হচ্ছে যে এগুলো হচ্ছে ফসফোলিপিডটা হচ্ছে ফ্লুইড, এখানে আমরা প্রোটিনগুলোকে ইচ্ছে মতো বসাইতে পারি, ইচ্ছে মতো তুলতে পারি, ওকে। তো ধরে নাও এক্স অ্যানায়নের গেট নাই, ওয়াই অ্যানায়নের গেট নাই, কিউ অ্যানায়নেরও গেট নাই। গেট নাই মানে কি, সেল, ডিএনএ, রাইবোজোম, প্রোটিন তৈরি হয়নি, বা এখানে গেট সেট আপ দেওয়া হয়নি, কোষ চাচ্ছে না এখানে গেট থাকুক। তার মানে কি, ভেতরের দিকে ঋণাত্মকতা বেড়ে গেছে। এবারে কি করবে, বাহির থেকে কোনো অ্যানায়ন ভেতরে প্রবেশ করবে ঋণাত্মকগুলোকে ব্যালেন্স করার জন্য। আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে সেখানে যদি আমাদের কোনো ক্যাটায়ন চলে যায় তাহলে কি স্বাভাবিক হবে। ফলে বাহির থেকে কোনো ক্যাটায়ন, ডেফিনেটলি কোনো ক্যাটায়ন, অবশ্যই মেমব্রেনাল প্রোটিন দিয়ে ওইটার গেট আবার রাখছি, ফলে কোনো একটা ক্যাটায়ন, ধরো পটাশিয়াম প্লাস, আমাদের ভেতরে ঢুকে গেল। তাহলে এটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। এবার কি, ঋণাত্মক এখানে তিনটা যদি আমরা ঢুকাই নিই, তিনটা ঋণাত্মক আয়ন ছিল, আমরা তিনটা পটাশিয়ামকে ঢুকিয়ে নিয়ে ব্যালেন্স করে ফেলছি। তাহলে এটার উৎপত্তি কিভাবে হয় এদিকে আমরা যাচ্ছি না, খুব সংক্ষেপে বুঝে নাও যে যদি কোনো অ্যানায়ন কোষের পর্দার ফসফোলিপিড অঞ্চলে থাকে তাহলে সেই অ্যানায়নগুলোকে ব্যালেন্স করার জন্য বাহির থেকে, তো এখানে কেন বের হচ্ছে না, অ্যানায়নগুলো কেন বের হচ্ছে না, কারণ ফসফোলিপিড আয়ন অপরিবাহী। তাহলে কি জন্য এখানে প্রোটিন নাই, প্রোটিন থাকলে তারা বের হতো, কিন্তু এখানে প্রোটিনকে রাখা হয়নি, কারণ সিস্টেম চাচ্ছে এখানে অ্যানায়ন বৃদ্ধি পাক, ক্যাটায়ন ভেতরে
প্রবেশ করুক, এটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা অবস্থা। তাহলে ডোনান সাম্যাবস্থা অবস্থার মূল আইডিয়াটা কি দাঁড়ালো, যে কোষের সাইটোপ্লাজমের দিকে ফসফোলিপিড অঞ্চলে কোনো অ্যানায়ন স্থিরভাবে থাকবে, ফলে সেখানে তড়িৎ ঋণাত্মকতার মান সৃষ্টি হবে। এই তড়িৎ ঋণাত্মকতা মানের কারণে বাহির থেকে কোনো ক্যাটায়ন সাইটোপ্লাজমে প্রবেশ করবে, অবশ্যই চ্যানেল দিয়ে, কারণ লবণ সবসময় চ্যানেল 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 চ্যানেল। আয়নগুলো কখনোই ফসফোলিপিড দিয়ে যেতে পারে না। যদি আয়ন ফসফোলিপিড দিয়ে যেতে পারতো তাহলে এই অ্যানায়নগুলো আগেই বের হয়ে চলে যেত, যার কারণে আয়নগুলো যেতে পারতেছে না বলেই কিন্তু এখানে একটা ঋণাত্মকতা বাড়ছে, ফলেই কিন্তু ক্যাটায়নগুলো ভেতরে ঢুকতেছে। এটাকে আমরা সাম্যাবস্থা বা ডোনান সাম্যাবস্থা বলতেছি। নাও 4 নম্বর মতবাদটিকে আমরা বলি ব্যাপক প্রবাহ মতবাদ। এটি খুবই সহজ একটা মতবাদ। এর অর্থ হচ্ছে যে তোমরা জানো যে উদ্ভিদের দেহ থেকে প্রস্বেদন হয়, ওকে, আমরা জানি উদ্ভিদের দেহ থেকে প্রস্বেদন হয় এবং প্রস্বেদনের ফলে পানির ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়, পানিগুলো জলীয় বাষ্প আকারে বের হয়ে যায়, ফলে পরিবেশ থেকে ব্যাপকভাবে পানি ভেতরে প্রবেশ করে। তো পানি প্রবেশটাকে আমরা কি বলি? অসমোসিস বলি। ওকে, তাহলে দেখো আমরা অসমোসিস, পানি পোলার অণু একটা চ্যানেল দিয়ে যাবে, আয়ন এবং আয়নগুলো চ্যানেল দিয়ে যায়, যেগুলো পোলার অণু তারাও চ্যানেল দিয়ে যায়। তো পানি যেহেতু পোলার, পানির জন্য একটা চ্যানেল আমরা ব্যবহার করলাম। ওকে, এটা পানির চ্যানেল, এই দিক দিয়ে পানি ঢুকতেছে, বাহির থেকে ভেতরে ঢুকতেছে। পানি ঢোকাটাকে আমরা বলি অসমোসিস, কোষের ভেতরে ঢুকতেছে, এটা কোষের ভেতরে ঢুকতেছে, দ্যাটস মিন এন্ডো অসমোসিস, অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণের মাধ্যমে যখন ভেতরে পানি ঢুকবে তখন এই পানির সাথে লবণও যাবে, লবণও চলে যাবে পানির সাথে। এইটাকে আমরা বলি ব্যাপক প্রবাহ মতবাদ। অর্থাৎ ব্যাপক হারে যখন পানি শোষণ হয়, উদ্ভিদের দেহে পানি উত্তোলন হয়, প্রস্বেদন হয়, তখন ব্যাপকভাবে মূল দিয়ে পানি ঢোকে এবং মূলের সাথে কিছু আয়নও সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করে, এটাকে বলা হয় ব্যাপক প্রবাহ মতবাদ। এভাবেই উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণগুলোকে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ পদ্ধতিতে শোষণ করে, যা প্লাজমা মেমব্রেনের ভেতর দিয়ে সম্পন্ন হয়। আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা নিষ্ক্রিয় লবণ পরিশোষণ তথা প্যাসিভ সল্ট অ্যাবজর্পশনের 4টি মতবাদ, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা মতবাদ এবং ব্যাপক প্রবাহ মতবাদ সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছো। যদি এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।